Hello everyone, my name is Shomujit Pandit from Kuchbihar Government Engineering College second year EC and welcome to Make Out Wingman। আর আজ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লাস্ট লেকচার অফ অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার চ্যাপ্টার। তো আজ আমরা যেটা করতে যাচ্ছি আমরা করতে যাচ্ছি ক্রিস্টাল ফিল্ড থিওরি, আর করব আমরা সেমিকন্ডাক্টর মানে প্রপার্টিস অফ সলিড, সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং চ্যাপ্টারটা আমরা আজকে ক্লোজ করবো। তো লেটস স্টার্ট উইথ দ্য টপিক ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো ক্রিস্টাল ফিল্ড থিওরি এটা মেইনলি আনা হয়েছিল সেই ক্রিস্টালগুলোর জন্য। মানে আমরা আমরা জানি কারা কারা ক্রিস্টাল তৈরি করে, কোন এলিমেন্টগুলো ডি গ্রুপওয়ালা এলিমেন্টগুলো, ডি গ্রুপের সন্ধি মৌল যাদের আমরা বলি, তারা কি ক্রিস্টাল ফর্ম করে, মানে জিঙ্ক জিঙ্ক সালফাইড একটা ক্রিস্টাল। তো এই যে ক্রিস্টাল যারা ফর্ম করে তাদেরকে তাদের ক্যারেক্টারিস্টিক বোঝার জন্যই আমাদের এই থিওরি, যার নাম হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি। এখানে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা তাহলে কি করতে হবে, সর্বপ্রথমে ডি অরবিটাল সম্পর্কে জানতে হবে। আমরা কি পড়েছিলাম, 5 রকম ডি অরবিটাল আছে: ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, যেগুলো আমরা প্ল্যানার বলি। মানে এরা এক্সিসের সাথে প্লেন 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 অনুযায়ী, মানে এক্স ওয়াই প্লেনে থাকে এবং ওয়াই জেড প্লেনে থাকে এবং এক্স জেড প্লেনে থাকে, মানে প্লেনার ভাবে থাকে। আর আরো বাকি দুটো যে আছে, এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এরা কি থাকে এক্সিয়াল, এরা এক্সিস বরাবর থাকে। তো যদি আমি একটু শর্টকাটে জিনিসটা দেখাই, মানে কেমন তোমার যদি মনে মনে থাকে, মনে করার জন্য। তো ধরো এটা হচ্ছে আমার এক্স প্লেন, এটা আমার কি হচ্ছে, এটা আমার এক্স ওয়াই প্লেন। তো এই প্লেনের মধ্যে এইভাবে যদি অরবিট গুলো থাকে, মানে এইভাবে যদি আমার অরবিট গুলো থাকে, তাহলে এটাকে আমার কি হচ্ছে, এক্স ওয়াই প্লেনের করসপন্ডিং এ আছে, তাহলে এটাকে আমরা বলছি ডি এক্স ওয়াই। তো এইভাবে যদি এটা এক্স ওয়াই এর জায়গায় এক্স জেড থাকতো বা ওয়াই জেড থাকতো, সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলতাম, ডি এক্স ওয়াই বা ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড বা ডি জে এক্স জেড, এরকম করে বলতাম। আর যদি অ্যাক্সিসটা এরকম করে হয়, ধরো এটা যে যে অ্যাক্সিসই হোক, এটা হলো আমার যে জেড অ্যাক্সিস, এবং জেড অ্যাক্সিস বরাবর না জেড না, আমি ধরুন ওয়াই, এটা ওয়াই আর এক্স, এক্স ওয়াই যদি এইভাবে থাকে, এক্সিস বরাবর থাকে, এই এক্সিস বরাবর এইভাবে আসে, তো এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর যদি আমার জেড অ্যাক্সিস বরাবর এইভাবে লোবটা থাকে, লোবটা যদি এইভাবে থাকে এবং আরেকটা এইভাবে সেন্টার ওয়াইজ থাকে, দেন এই লোবটাকে আমরা বলছি, এটাকে বলছি ডি জেড স্কোয়ার, জি জেড স্কোয়ার। তো এই হচ্ছে আমার টোটাল সবগুলো এক্সিস, যেটা আমরা এখানে তোমাকে একটু ড্র করে তোমাদের একটু বুঝালাম। ঠিক আছে? তো এইখানে এই যে আমরা অ্যাক্সিস, যেটা আমরা অ্যাক্সিস অ্যাক্সিস এক্সাল এক্সাল বরাবর দেখাচ্ছি, মানে এক্সিস বরাবর এক্সিয়াল বলছি তাদেরকে আমরা ই টু জি জি সেট বলছি, কারণ এটা একটা সেট যেটা হচ্ছে এক্সিয়াল বরাবর থাকছে, একটা প্লেনার যেটা প্লেন, প্রত্যেকটা প্লেনে আলাদা আলাদা ধরনের এক্স ওয়াই এক্স জেড আর ওয়াই জেড, এই যে প্লেনে এরা থাকছে, এই প্ল্যানার গুলোকে আমরা বলছি টি টু জি সেট। তো এই যে দুটো সেটে আমাদের দুটো সেটে ডি অরবিটাল ভাগ হয়ে যাচ্ছে। তো এই যে দুটো সেটে ডি অরবিটাল কেমন ভাগ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে দুটো সেটের ক্ষেত্রে এনার্জি আলাদা হয়। যেটা একটা প্লেনার একটা এক্সিয়াল, তো সেই ক্ষেত্রে তাদের এনার্জিটা আলাদা হয়। এই যে তাদের এনার্জি অনুযায়ী তাদের এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, যখন তারা কোনো লিগ্যান্ডের সাথে বন্ড করছে, বন্ড করে এই যে এনার্জি আলাদা হয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। তো সেই জিনিসটাই আমরা আসবো। তো সবার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যাজাম্পশন, মানে কি কি ধরে নেওয়া হয়েছিল এই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে। ফার্স্টলি যে ধরে হয়েছিল যে একটা মেটাল অ্যাটম, যেটা মেইন ডি অরবিটাল যুক্ত যে অ্যাটমটা আছে, তার চারিদিকে ছোট ছোট তার চারিদিকে লিগ্যান্ড, তারা অ্যাটমগুলো আয়নিক সারাউন্ডিং এ লিগ্যান্ড থাকে। সেই লিগ্যান্ড গুলো কি হতে পারে, অ্যানায়ন হতে পারে, মানে নেগেটিভ, যেহেতু পজিটিভলি চার্জ মেটাল আয়ন এবং তার চারদিকে নেগেটিভই থাকা দরকার, যেহেতু তারা একে অপরের সাথে বন্ড করবে, নেগেটিভ বলতে সেটা অ্যানায়ন হতে পারে, বা নিউট্রাল নিউট্রাল অ্যাটমও হতে পারে, যেমন এইচ টু ও এনএইচ থ্রি। এরা কি হবে, পোলার পোলার ডাইপোলার ডাইপোল মুভমেন্ট থাকবে, নেগেটিভ পোলটা অ্যাট্রাক্ট করবে, মানে একটা নেগেটিভ ক্লাউড থাকবে। তো এইভাবে বলা হয়েছিল সেন্ট্রাল অ্যাটম, এবং তার চারিদিকে লিগ্যান্ড থাকবে, অ্যানায়ন বা নিউট্রাল অ্যাটম এগুলো থাকতে হবে, তাদের লোন পেয়ারটা এদিকে থাকতে পারে। দেন আরেকটা যে কি হতে পারে, একটা আরেকটা বলে আর অ্যাসাম্পশন ছিল কি, এই যে অ্যানায়ন গুলো আছে, অ্যানায়ন গুলো পয়েন্ট চার্জ হবে, এবং এই যে নিউট্রাল মোল গুলো আছে, তাদের ডাইপোল থাকবে, ডাইপোল হিসাবে তাদেরকে ইন্ডিকেট করা হবে। দেন হচ্ছে যে এই ইলেকট্রোস্ট্যাট, এই যে মানে লিগ্যান্ড আছে, আর হলো পজিটিভলি চার্জ যে আমাদের মেটাল ইলেকট্রন আছে, এরা দুজন কি পিওরলি অ্যানায়নিক ইন নেচার হবে, মানে মেটাল আয়নিক বন্ডটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাট্রাকশনই থাকবে, এখানে কোনো ওভারল্যাপিং হবে না, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে না। এটা ছিল তাদের অ্যাজাম্পশন। দেন দেন আরেকটা আর কি বলেছিল, আর বলেছিল যে ডি অরবিটালের যে এনার্জি থাকবে, ডি অরবিটাল এনার্জিটা তাদের এই যে লিগ্যান্ড গুলো আছে, সেই লিগ্যান্ড গুলোর ইলেকট্রন যে ক্লাউড, তার দ্বারাই এফেক্টিভ হবে।
ঠিক আছে, এফেক্ট পড়বে। এখানে আর বলা হয়েছিল ডি, যে এই যে ডি অরবিটাল গুলো ডিজেনারেটেড হয়ে, মানে ডি অরবিটাল আমরা জানি ডি অরবিটাল 5টা ডি অরবিটাল, সেই 5টা ডি অরবিটাল ডিজেনারেটেড হয়ে 2টা ডি অরবিটালে ভাগ হয়ে যাচ্ছে। একটা T2G সেট যেটা হচ্ছে প্ল্যানার গুলো, আর একটা ভাগ হচ্ছে এক্সিয়াল গুলো যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড এক্সিয়াল। এই যে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ডি অরবিটালটা স্প্লিট হয়ে যাচ্ছে, একেই আমরা বলছি ডি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। এটাকে আমরা বলছি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। দেন এই যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, এটা ডিপেন্ড করছে লিগ্যান্ডের নাম্বার উপরে, কতগুলো লিগ্যান্ড আমার আছে, এবং লিগ্যান্ডের অ্যারেঞ্জমেন্টের উপর। লিগ্যান্ডগুলো কিভাবে আছে, অক্টাহেড্রাল ভাবে আছে না টেট্রাহেড্রাল ভাবে আছে, নাকি নাকি অন্য অন্য কোনো স্কোয়ার প্ল্যানার ভাবে আছে, কিভাবে আছে। তো মেইনলি আমাদের এই চ্যাপ্টারে অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল সম্পর্কে পড়তে হবে। তো সর্বপ্রথমে যেটা চলে যাচ্ছে আমরা অক্টাহেড্রাল স্প্লিটিং এর ক্ষেত্রে, অক্টাহেড্রাল ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে যে T2G এর যে সেটটা আমার ভাগ হয়ে আছে দুটো সেটে, একটা T2G সেট, একটা T2EG সেট। এই ক্ষেত্রে T2G সেটের এনার্জিটা হায়ার এনার্জি লেভেল, হায়ার এনার্জি হচ্ছে, সরি লোয়ার এনার্জি T2G সেট লোয়ার এনার্জি হচ্ছে, এন্ড হায়ার এনার্জি সেট হচ্ছে ইজি। কেমন করে এটা দেখতে পাচ্ছি আমরা, আমরা এই T2G হায়ার এনার্জি হচ্ছে। তো তা কেমন হচ্ছে জিনিসটা, ধরো এই আমার ডি অরবিটাল পাঁচটা ধরো ডি অরবিটাল আমার ছিল, 5টা ডি অরবিটাল, এই হলো ধরো 5টা ডি অরবিটাল। তো এই 5টা ডি অরবিটাল এইভাবে স্প্লিট হয়ে এখানে তো হায়ার এনার্জি লেভেলে তৈরি করছে দুটো ডি অরবিটাল, যেটাকে আমরা E2G সেট বলছি। আর লোয়ার এনার্জি লেভেলে তৈরি করছে 3টা ডি অরবিটাল, যেটা আমরা T2G সেট, T2G আর হলো ইজি, হায়ার এনার্জি লেভেল। তো এইখানে এখানে আমার এখানে যেটা মনে আছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওটা, আর ডি জেড স্কোয়ারটা আছে, আর এখানে হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড, আর হলো এক্স জেড ওরা আছে। ঠিক আছে, তো এই যে এইভাবে ক্রিস্টাল স্প্লিটিং হায়ার এনার্জি আর লোয়ার এনার্জি হচ্ছে। তো এই হায়ার এনার্জি আর লোয়ার এনার্জি মধ্যে এনার্জি একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা কত হচ্ছে, এই গ্যাপটা হলো 0.6 ডেল মিউ, মানে টোটাল এনার্জি 0.6 অংশ এখানে, আর এইখানে হলো 0.4 অংশ এখানে, টোটাল এনার্জি 0.4 অংশ এখানে। টোটাল যে ক্রিস্টাল ফিল্ড এনার্জিটা, এনার্জি এই যে এনার্জি যে গ্যাপটা হয়ে যাচ্ছে, এই গ্যাপ টোটাল এটাকে বলছি আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তো এই টোটাল এনার্জির হচ্ছে 0.6 অংশ হচ্ছে বেশি, হচ্ছে 0.6 ডেল জিরো হচ্ছে গ্রেটার ইজি, আর এই 0.4 ডেল জিরো হচ্ছে 2G। আর এই যে একটা হাইপোথেটিক্যাল আমরা কনসেপ্ট ভাবছি, হাইপোথেটিক্যাল ডি অরবিটাল ভাবছি, এই হাইপোথেটিক্যাল ডি অরবিটালটাই হচ্ছে আমার ব্যারি সেন্টার। এটাকে আমরা বলছি ব্যারি সেন্টার বলছি, তো যেটা আমরা পরের পেজে পড়বো, ব্যারি সেন্টার। এই হলো আমাদের টোটাল কনসেপ্টটা, মানে তো লিগ্যান্ড বন্ড করার আগে তার এনার্জি এই লেভেলে ছিল। এই এনার্জি যখন তারা যখন লিগ্যান্ডের সাথে তারা ফর্ম করলো, ক্রিস্টাল ফিল্ড তৈরি হলো, দেন এই হাইপোথেটিক্যাল ক্রিস্টাল ফিল্ড স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল হাইপোথেটিক্যাল স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল ক্রিস্টাল ফিল্ড যে তৈরি হলো, এইটাকেই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। জাস্ট ভাগ হওয়ার আগের মুহূর্তে হচ্ছে ব্যারি সেন্টার। এই ভাগ হওয়ার পরে কি হয়ে যাচ্ছে, একটা ইজি সেট হয়ে যাচ্ছে, আর একটা হলো 2G সেট হয়ে যাচ্ছে। ইজি হায়ার এনার্জি লেভেল, আর হলো 2G হচ্ছে লোয়ার এনার্জি লেভেল। এই যে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি কি, এই যে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার ফলে ইনক্রিজ অর ডিক্রিজ ইন এনার্জি ইজ নোন অ্যাজ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। নিচে দেখো লেখা আছে, নোট করবে। দেন আমাদের কি পড়তে হবে, ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা পড়তে হবে। তো প্রথমে ইলেকট্রনটা কোথায়, যদি আমরা ডি অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ঢুকাতে থাকি, তো সেই ক্ষেত্রে কিভাবে ইলেকট্রনগুলো ঢুকবে, প্রথম ইলেকট্রন কোথায় ঢুকবে, সব থেকে লোয়ার এনার্জি লেভেল যেখানে থাকে সেখানেই আবার ইলেকট্রন ঢুকে। আমরা আগে এটা জিনিসটা মলিকুলার অরবিটাল থিওরিতে পড়েছি। তো সর্বপ্রথম এনার্জি কোথায় ঢুকবে, T2G সেটে ঢুকবে, ও যে কোনো একটা ঢুকতে পারে। দেন তারপর ইলেকট্রনটা T2G সেটে, তারপরটাও T2G সেটে। এরপর প্রশ্ন আসে, এখন পরের ইলেকট্রন কোথায় হবে, পরের ইলেকট্রনটা কি T2G সেটেই পেয়ার করবে, নাকি তার উপরের লেভেলে লোন পেয়ার হিসেবে থাকবে। এইখানেই কনসেপ্ট আসে হাই স্পিন লো স্পিন। ইফ দ্য মেটাল অ্যাটমের চারিদিকে যে লিগ্যান্ডটা আছে, লিগ্যান্ডের এনার্জি যদি বেশি হয়, তাহলে লিগ্যান্ড কি করে, ফোর্স করবে মেটাল আয়নকে যে তার পরের ইলেকট্রনটা পেয়ার করে যেতে। তো লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে এখানে একটা হাই স্পিন অ্যান্ড লো স্পিন কনসেপ্ট আসবে। যদি লিগ্যান্ডের পাওয়ার যদি বেশি হয়, তো সেই ক্ষেত্রে লিগ্যান্ডের যদি এনার্জিটা বেশি হয়, সেই ক্ষেত্রে সেটি হাই স্পিন তৈরি করবে, মানে পেয়ার হয়ে যাবে। এন্ড হচ্ছে লো স্পিনের ক্ষেত্রে সেখানে হচ্ছে তার উপরেটাই থাকবে, লোন পেয়ার হিসেবে থাকবে। এইভাবে তারপরে ইলেকট্রনগুলো এইভাবে প্রবেশ করবে। দেন এই যে D7-এ আসার পরে তার নেক্সট ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, D7-এর ক্ষেত্রে যখন এরপরে ইলেকট্রনটা আসবে, দেখো এরপরে যে D7-এর ক্ষেত্রে, D7 হাই স্পিনের ক্ষেত্রে পরের ইলেকট্রনটা কোথায় আসবে, নিচে তো সব লোন পেয়ার হয়ে আছে, তাহলে নিশ্চয়ই ফাঁকা এখানে লোন পেয়ার এইভাবে থাকবে। আর এখানে D7-এ দেখো উপরে অলরেডি আছে, তার নিচে থেকে পেয়ার হতে হতে যাচ্ছে, নেক্সট পেয়ার কোথায় তৈরি হবে, এখানে তৈরি হবে। তো এই যে দেখো এই দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে,
মানে এরপরে মানে এইট এর D8 D9 এন্ড D10 এর D10টা হাই স্পিন লো স্পিনের কোনো কনসেপ্ট আসে না, এখানে সব ক্ষেত্রে সেমই হচ্ছে। তো এই হলো টোটাল ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। আর ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকতে পারে, আর 10টা ইলেকট্রনের কনফিগারেশন কিভাবে হতে পারে তার একটা কনসেপ্ট আমরা এখানে দিল, হাই স্পিন লো স্পিন। খালি এই D4 5 6 and 7 এর ক্ষেত্রে হাই স্পিন লো স্পিনের কনসেপ্ট আছে, বাকি কিন্তু সেমই হচ্ছে। তো এখানে আমরা প্রত্যেকটা অরবিটালে সেম দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে তারা আসে। আর এখানে আমরা দেখালাম ক্রিস্টাল বিল থিওরি কোনটার ক্ষেত্রে কত এনার্জি হয়, সেই এনার্জিটা আমাদের এখানে ক্রিস্টাল বিল এনার্জি আমরা এখানে দেখানো আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। দেন আমরা যেটা করতে হবে ক্রিস্টাল বিল স্প্লিটিং ফর টেট্রাহেড্রাল। তো টেট্রাহেড্রাল অক্টাহেড্রালের মধ্যে পার্থক্য কি? অক্টাহেড্রালে আমার থাকে হচ্ছে 6টা ইলেকট্রন, 6টা লিগ্যান্ড থাকে, এন্ড টেট্রাহেড্রালে আমার থাকে হচ্ছে 4টা লিগ্যান্ড। 4টা লিগ্যান্ড কি হয়ে থাকে? এই ধরো আমার মেইন সেন্টার একদম তার উপরে একটা লিগ্যান্ড, এই পাশে এইভাবে, এটা হলো আমার টেট্রাহেড্রাল স্পেস, এটা হলো টেট্রাহেড্রাল। তো এরকম করে টেট্রাহেড্রাল থাকে, এইভাবে টেট্রাহেড্রাল থাকে। দেন এই যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে T2G টাই হায়ার এনার্জি লেভেল হয় এন্ড ইজিটাই লোয়ার এনার্জি লেভেল হয়, মানে উল্টা হয়ে যায়। তো এটা 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 এই জিনিসটি তোমাদের কনসেপ্টটা মনে রাখতে হবে যে টেট্রাহেড্রালটা অক্টাহেড্রালের থেকে উল্টা হয়ে যায়, T2G টাই হায়ার এনার্জি লেভেলে চলে যায় এন্ড ইজিটাই লোয়ার এনার্জি লেভেলে এসে পড়ে। এটা কেন হয়? এর পেছনে কারণ হচ্ছে, এক নাম্বার যেটা বললাম যে ইনস্টিটিউট অফ 6 ইলেকট্রন, ওই অক্টাহেড্রালে যেমন 6টা ইলেকট্রন, কিন্তু এখানে আমাদের 3টা ইলেকট্রন থাকছে, মানে 4টা ইলেকট্রন থাকছে। তো এর জন্য 4টা লিগ্যান্ড হচ্ছে স্পেস, সেই কারণে একটা প্রবলেম হচ্ছে। দেন আছে ডাইরেকশন, যেহেতু 6টা ইলেকট্রন একটা আলাদা কনফিগারেশন তৈরি করতো, আর এইটা এই ক্ষেত্রে কি আলাদা কনফিগারেশন তৈরি হচ্ছে, লিগ্যান্ড গুলো আলাদা আলাদা জায়গায় আছে আগেরটার তুলনায়, তো এই জন্য একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো রাফলি এবার যদি আমরা এই যে দেখি এই চেঞ্জটা যে হলো, কি চেঞ্জ? মেইনলি চেঞ্জ যেহেতু লিগ্যান্ডের সংখ্যা কমে গেল, তো সেই ক্ষেত্রে তার ক্রিস্টাল ফিল্ড থিওরিটাও কি রিডিউস হয়ে গেল প্রায় 2/3। দেন আবার যে এই লিগ্যান্ডের পজিশন চেঞ্জ হয়ে গেল, তার জন্য কি হচ্ছে, ক্রিস্টাল ফিল্ড থিওরিটা রিডিউস হয়ে যাচ্ছে প্রায় 2/3। তো এই 2/3 মানে 4/9, 4/9 প্রায় রিডিউস হয়ে যাচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড এনার্জি অক্টাহেড্রালের থেকে টেট্রাহেড্রালে। তো টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এতটাই কম হয়ে যাচ্ছে যে ইলেকট্রন পেয়ারিং যে এনার্জি তার থেকেও কম হয়ে যাচ্ছে। তো কোনোদিন পসিবলই না ইলেকট্রন পেয়ারটা এখানে সবসময় পেয়ার হয়ে যাচ্ছে। কেন পেয়ার হয়ে যাচ্ছে? কারণ ইলেকট্রন যে বাইরে যে লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডের এনার্জি সবসময় বেশি হয়ে যাচ্ছে ক্রিস্টাল স্প্লিটিং এর থেকে। তো এর জন্যই এই টেট্রাহেড্রাল কমপ্লেক্স সবসময় হাই স্পিন কমপ্লেক্স তৈরি করে, কোনো লো স্পিন অ্যাভেলেবেল নেই, লো স্পিনের কোনো কনসেপ্টই নেই, কারণ সবসময়, কারণ এর ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি এতটাই কম। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো দেওয়া আছে। দেন আমাদের যেটা করতে হবে, ফ্যাক্টরস এফেক্টিং ক্রিস্টাল থিওরি, কোন কোন ফ্যাক্টর ক্রিস্টাল থিওরিকে এফেক্ট করছে। এক নাম্বার, নেচার অফ মেটাল আয়ন। মেটাল আয়নের নেচার, মানে মেটাল যে আয়নটা আছে সেটা কোন কোন ডি অরবিটাল পয়েন্সিয়াল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে। 3D-তে সব থেকে কম ক্রিস্টাল স্প্লিটিং হয়, 4D-তে একটু বেশি হয়, 5D-তে আরো বেশি হয়, সব থেকে বেশি হয়। দেন অক্সিডেশন স্টেট অফ মেটাল, মানে মেটালের অক্সিডেশন স্টেট কি, ওইটার উপর ডিপেন্ড করে আমাদের কি ক্রিস্টাল স্প্লিটিং চেঞ্জ হচ্ছে। দেন আমাদের কনসেপ্ট স্ট্রাকচার অফ দ্য কমপ্লেক্সের স্ট্রাকচার যদি আলাদা চেঞ্জ হয়, মানে কমপ্লেক্সের যে লিগ্যান্ডের যে রেসপেক্টিভ পজিশন, এই পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই ক্রিস্টাল স্প্লিটিংটা চেঞ্জ হয়, যেটা আমরা একটু আগে অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল দেখলাম, চেঞ্জ হয়ে গেল কিন্তু এই লিগ্যান্ডের পজিশনের জন্যই। নেচার অফ লিগ্যান্ডের নেচারের উপর ডিপেন্ড করছে, যে উইক লিগ্যান্ড না স্ট্রং লিগ্যান্ড, তার উপর ডিপেন্ড করে হাই স্পিন লো স্পিন হচ্ছে। সেই ক্ষেত্রে ক্রিস্টাল এনার্জিটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ হাই স্পিন আর লো স্পিনের ক্ষেত্রে কিন্তু এনার্জি কিন্তু আলাদা হয়। এইখানে দেখতে পাচ্ছি একটা চার্ট দেওয়া আছে, যেটাকে বলা যায় স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এই সিরিজ অনুযায়ী স্ট্রং লিগ্যান্ড এন্ড উইক লিগ্যান্ড আমরা বুঝতে পারি, যে সব থেকে স্ট্রং লিগ্যান্ড হচ্ছে সিও এন্ড সব থেকে উইক লিগ্যান্ড হচ্ছে আয়োডিন, আয়োডিন আয়োডিন আয়ন, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন অফ সিএফটি থেকে আমরা কি কি পাই? সিএফটি থেকে আমরা স্টেবিলিটি অফ অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি আমরা বার করতে পারি, কোন অক্সিডেশন স্টেটটা বেশি স্টেবল হবে সেই জিনিসটা আমরা বার করতে পারি। দেন প্রেফারেন্সিয়াল জিওমেট্রি, কোন জিওমেট্রিটা আমরা প্রেফার করব ড্র করার ক্ষেত্রে, সেটা আমরা এই সিএফটি থেকে বুঝতে পারি। অ্যান্ড প্রেফারেন্সিয়াল কোঅর্ডিনেশন নাম্বার, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি, কোন কোঅর্ডিনেশন নাম্বারটা আমরা প্রেফারেন্স দেবো, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তো তোমাদের যখন পরীক্ষা আসবে যে সিএফটি, যদি বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, ডিসক্রাইব দ্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং অফ টেট্রাহেড্রাল কনসেপ্ট, দেন তোমাদেরকে এই ছবিটা কিন্তু ড্র করতে হবে, এবং এরকম কিছু লেখা লিখতে হবে টেট্রাহেড্রাল সম্পর্কে। এই লেখাটা যদি তোমরা লিখে দাও, তাও তোমরা ফুল নাম্বারে আরামসে পেয়ে যাবে। এরকম করে তোমাদের এই টেট্রাহেড্রাল স্প্লিটিং এন্ড হচ্ছে অক্টাহেড্রাল স্প্লিটিং এর ক্ষেত্রে তোমাদেরকে এরকম একটা 5 নাম্বারের বা 3 নাম্বারের 4 নাম্বারের নোট আসতে পারে, সেটা তোমাদেরকে লিখতে হবে। আর ওই ছবিটা ড্র করতে হবে, ব্যারি সেন্টার, দেন এনার্জি ডিভাইড, এই ছবিটা ড্র করলে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের আছে লিমিটেশন অফ ক্রিস্টাল থিওরি। ক্রিস্টাল থিওরির কিছু লিমিটেশন। এক নাম্বার যে অ্যাজাম্পশনেই আমাদের গন্ডগোল আছে।
অ্যাজাম্পশনে আমরা কি অ্যাজাম করেছিলাম যে লিগ্যান্ড আর কনসিডার্ড অ্যাজ পয়েন্ট চার্জেস। আয়নিক অ্যানায়ন যে লিগ্যান্ড গুলো ছিল সেটা কি পয়েন্ট চার্জেস হবে, কিন্তু বর্তমান বাস্তবে কিন্তু পয়েন্ট চার্জ বলে কোনো কনসেপ্ট নেই, পয়েন্ট চার্জ কোনোদিন হয় না। আবার আরেকটা কি ধরেছিলেন যে লিগ্যান্ড মেটাল লিগ্যান্ড বন্ডিং কি হয়, পিওরলি আয়নিক ক্যারেক্টার হবে, কিন্তু আসলে সেটা হয় না, কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টারও মেটাল লিগ্যান্ড বন্ডের মধ্যে পাওয়া যায়। এই লিমিটেশনের পরেই মার্কেটে ইন্ট্রোডিউস হলো এমওটি মানে মলিকুলার অরবিটাল থিওরি, আর এলএফটি লিগ্যান্ড ফিল্ড থিওরি, যেগুলো আমাদের লিগ্যান্ড ফিল্ড থিওরি পড়তে হয় না, কিন্তু মলিকুলার অরবিটাল থিওরিটা আমরা আগে এমওটিটা পড়ে আসছি। নেক্সট আমরা যেটা আমরা ঢুকে যাবো সোজা আমাদের প্রপার্টিস অফ মেটালে। মেটালের মধ্যে আমরা কি হয়, মেটালের মধ্যে আমাদের পড়তে হবে যেটা সলিড মেটাল। মেটালের মধ্যে আমাদের অনেকগুলো কনসেপ্ট আছে। মেটালের মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমি কন্ডাক্টর। মেইনলি আমাদের পড়া হচ্ছে সেমি কন্ডাক্টর। তো সেমি কন্ডাক্টর বোঝার জন্য এই কন্ডাক্টর, ইনসুলেটর, সেমি কন্ডাক্টর এদের মধ্যে রিলেশনটা কি, এটা কি সেটা বোঝার জন্য আমাদের একটা থিওরি বের করতে হবে, সেটা হলো ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি কি বলে, ব্যান্ড থিওরি এক্সপ্লেন দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ মেটাল, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর বেসড অন দ্য এনার্জি লেভেল অফ ইলেকট্রনস। একটা মলিকুলের মধ্যে এনার্জি লেভেলের ইলেকট্রনের এনার্জির ব্যাপার আছে, মানে আলাদা আলাদা এনার্জি আছে, সেটা তো সোজা দেখা যায়। ব্যান্ড থিওরি বলে যে দুটো ব্যান্ড আছে, একটা হলো ভ্যালেন্স বন্ড, একটা কন্ডাকশন ব্যান্ড। যখন ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়, সেটাকেই আমরা কি বলি, কন্ডাকশন বলি। মানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, মানে কি হচ্ছে, ধরো ধরো এই ভ্যালেন্স ব্যান্ড, এখান থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গেল, মানে কি হলো, ইলেকট্রনের একটা ফ্লো হলো, আর ইলেকট্রনের ফ্লো হলো। ইলেকট্রনের ফ্লো মানে কি, ইলেকট্রনের ফ্লো মানে কারেন্ট আই, ইলেকট্রনের ফ্লো মানেই কারেন্ট আমরা জানি। তো এইভাবে যদি ভ্যালেন্স বন্ড থেকে ফ্রিলি কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার সেটাকে আমরা কন্ডাক্টর বলছি, কারণ তার মাঝখানে কোনো গ্যাপ নেই। যদি কোনো গ্যাপ নেই, তাহলে খুব ফ্রিলি ইলেকট্রন চলে যেতে পারছে, তাহলে সেটাকে আমরা বলছি আমরা কন্ডাক্টর। ইফ ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা এতটাই বেশি যে কোনো ইলেকট্রনের পক্ষে সে ভ্যালেন্স ব্যান্ডে জাম্প করা বা কোনো জাম্প করা সম্ভবই না, তো সেটাকে বলছি আমরা ইনসুলেটর। এবং সেমি কন্ডাক্টর হচ্ছে ইনসুলেটর কন্ডাক্টরের মাঝখানে। ভ্যালেন্স গ্যাপ, ব্যান্ড গ্যাপ আছে, বাট অতটা ব্যান্ড গ্যাপ নয় যে আমরা জাম্প করতেই পারবে না। যদি সামান্য বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রনটা সেই এনার্জি পেয়ে ব্যান্ড গ্যাপে জাম্প করে যাবে। তো এই ক্ষেত্রে এই বাইরের এক্সটার্নাল এনার্জির মাধ্যমে আমরা কি করতে পারছি, একটা কন্ডাকশন, আমরা এখানে কন্ডাকশন করাতে পারছি। এর জন্য এটাকে বলা হচ্ছে সেমি কন্ডাক্টর। এই মাঝখানে যে গ্যাপ তাকে বলে ব্যান্ড গ্যাপ। নেক্সট এই সেমিকন্ডাক্টর সম্পর্কে আমাকে বলছে, আর সেমিকন্ডাক্টর ইজ এ ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বিটুইন দ্যাট অফ আ কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর আর কন্ডাক্টরের মাঝখানের একটা ইসে। তো ইট কন্ডাক্টিভিটি ক্যান বি অল্টার্ড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক টেম্পারেচার অর ইম্পিউরিটিস, মেকিং ইট আ কি কম্পোনেন্ট ইন মডার্ন ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর আর টু টাইপস, সেমিকন্ডাক্টর দু ধরনের হয়, একটা ইন্ট্রিনসিক অ্যান্ড হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, এটা হলো পিওর সেমিকন্ডাক্টর। এটা কি হচ্ছে, ইট ইজ আ পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর সাচ অ্যাজ সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম উইদাউট এনি ইম্পিউরিটিস। কোনো রকম ইম্পিউরিটিস থাকে না, অ্যাবসলিউট জিরো। At absolute zero, it behaves like an insulator, and at room temperature, some electrons gain enough energy to jump from the valence band to conduction band. মানে অ্যাবসলিউট জিরো, মানে জিরো টেম্পারেচার, মানে কোনো এনার্জির আদান প্রদান সম্ভব নয়, সেখানে একটা বিহেভ লাইক ইনসুলেটর, মানে এখানে কোনো কারেন্টই যাবে না। কিন্তু রুম টেম্পারেচারে, বাইরের টেম্পারেচার থেকে কিছু পরিমাণ এনার্জি নিয়ে ইলেকট্রন কি করে ভ্যালেন্স বন্ড থেকে কোভ্যালেন্ট বন্ডে জাম্প করে যেতে পারে। এই বিহেভিয়ারটাকে আমরা বলছি, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এই বিহেভিয়ারটাকে আমরা বলছি, এটি হলো সেমিকন্ডাক্টর বিহেভিয়ার। তো এখানে যেটা পিওর, এটাকে বলছি ইন্টেনসিক সেমিকন্ডাক্টর। এখানে কি থাকে, ইকুয়াল নাম্বার অফ হোলস অ্যান্ড হচ্ছে ইলেকট্রনস থাকে, ইলেকট্রনস এবং হোলস এর নাম্বার ইকুয়াল থাকে, অ্যান্ড ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভিটি ইজ রিলেটিভলি লো, মানে অতটা কন্ডাক্টিভিটি হয় না, কারণ বাইরের এনার্জি থেকে নিচ্ছে, যদি হোলস আর ইলেকট্রন সংখ্যা সেম, তো এখানে ট্রান্সফারটা একই রকম হচ্ছে না। এরপর যেটা ইন্টেনসিক সেমিকন্ডাক্টর, আমরা কি হচ্ছে বাইরে থেকে একটা ডোপিং করে ইম্পিউরিটি অ্যাড করছি। তো ইম্পিউরিটি অ্যাড করে আমরা কি করছি, ইলেকট্রিক্যালি প্রপার্টিটাকে চেঞ্জ করাচ্ছি, যাতে আমাদের ইলেকট্রনটা যাতে কি হয়, এন টাইপ আর পি টাইপ আমরা তৈরি করছি, মানে বাইরের থেকে ইম্পিউরিটি অ্যাড করে সেমিকন্ডাক্টরের ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটিকে আমরা বাড়ানোর চেষ্টা করছি, যাতে আরো বেশি কন্ডাক্টিভিটি হয়। এখানে মাইনরিটি আর মেজরিটি কেরিয়ার্সের কনসেপ্টটা এখানে আসছে। সর্বপ্রথমে যে এখানে দুটো টাইপের হয়, একটা এন টাইপ আর একটা পি টাইপ। সর্বপ্রথমে ইম্পিউরিটি এন টাইপের ক্ষেত্রে কি করছি, আমরা এন টাইপের ক্ষেত্রে একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা যোগ করছি, যেমন হচ্ছে ফসফরাস বা আর্সেনিক। মেইনলি আর্সেনিক দিয়ে বুঝছি, আর্সেনিকে যোগ করছি। আর এটার মধ্যে কি থাকে, 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। যে
সিলিকনের কথা চারটা, মানে কি এক্সট্রা ওয়ান ফ্রি ইলেকট্রন, দেন এক্সট্রা একটা ওয়ান ফ্রি ইলেকট্রন আসছে। এই যে এক্সট্রা একটা ইলেকট্রন, এই যে এক্সট্রা ইলেকট্রনটাই কি করছে, আমার হচ্ছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তো হোলসে কি হোলসে যাচ্ছে। আবার একটা ইলেকট্রনটা কি হচ্ছে, এই এক্সট্রা ইলেকট্রনটাই আমরা কন্ডাকশন করছে, এই ইলেকট্রনটাই আমার কন্ট্রিবিউট টু ইলেকট্রিক্যাল কন্ডাকশন। এই একটা এক্সট্রা ইলেকট্রন, এই এক্সট্রা ফ্রি ইলেকট্রন, এগুলোর জন্য কি হচ্ছে, ইলেকট্রন কন্ডাকশনটা হচ্ছে। The electrons are the majority carriers and holes are the minority carriers. The n-type material has a higher electron concentration, making it more conductive than an intrinsic semiconductor. তো এরকম করে দেখতে পাচ্ছ, চারিপাশে সিলিকন, মাঝখানে একটা আর্সেনিক আমরা ইম্পিউরিটি যোগ করছি, তার কি একটা ফ্রি ইলেকট্রন আছে, এই ফ্রি ইলেকট্রনটাই মুভ করে করে আমার কন্ডাকশনটা বাড়াবে, ইলেকট্রিক্যাল কন্ডাকশন বাড়াবে। দেন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এখানে কি হয়, আমরা এখানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করি, মানে যেমন বোরন, গ্যালিয়াম, বোরন দিয়ে আমরা বুঝাচ্ছি। এই ক্ষেত্রে এই ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে তিনটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, মানে ওয়ান লেস দেন সিলিকন, মানে সিলিকনের থেকে একটা কম থাকে, মানে একটা কম থাকে মানে কি একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে হোল। মানে এই ক্ষেত্রে হোলটা আমার মুভ করবে, হোল মুভ করা মানে কি একটা ফাঁকা জায়গা আছে, তার বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, যেখান থেকে ইলেকট্রন আসলো সেখানে একটা হোল তৈরি হয়ে গেলো, আবার সেইখানে বাইরে থেকে আরেকটা ইলেকট্রন আসলো, সেইখানে একটা হোল তৈরি হয়ে গেলো, মানে হোলটা কি করছে, হোলটা মুভ করছে। তো এইভাবে হোলটাই হয়ে যাচ্ছে এখানে মেজরিটি ক্যারিয়ার, ইলেকট্রন হয়ে যাচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, মানে এই হোলটাই অ্যাকচুয়ালি পজিটিভ চার্জের মধ্যে বিহেভ করছে এবং পজিটিভ চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করছে। এইটাই কি করছে আমাদের এই সেমিকন্ডাক্টরে ইলেকট্রিক কন্ডাক্টরটা বাড়াচ্ছে। ঠিক আছে, এই হলো কনসেপ্টটা। দেন তোমাদের এই পি টাইপ আর এন টাইপের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এটা পরীক্ষায় খুব আসে, মানে বারবারই পরীক্ষায় আসে। তো আজকে আমরা এখানে এই অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার চ্যাপ্টারটি সম্পূর্ণ কিন্তু শেষ করে দিলাম। এই চ্যাপ্টারে কি কি আমরা কনসেপ্ট করলাম। এক নম্বর, সবার প্রথমে যেটা পড়ছিলাম শোর্ডিঙ্গার ইকুয়েশন, সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। সেখানে আমরা কি কি পড়লাম, সেখানে পড়লাম 1D 2D, সে এগুলো পড়লাম, শোর্ডিঙ্গারের ইকুয়েশন আমরা ডেরাইভ করলাম। দেন আমরা সেখানে আরো কনসেপ্ট ডি ব্রগলি ওয়েভলেন্থ পড়লাম, সেটা দিয়ে কিছু অঙ্ক আমরা করেছিলাম। দেন ডি ব্রগলি ওয়েভলেন্থের পরে আমরা কি করলাম, এই মলিকুলার অরবিটাল থিওরি পড়লাম, সেই মলিকুলার অরবিটাল থিওরি আমরা এনার্জি ডায়াগ্রামগুলো আঁকালাম। দেন আমরা এই সিএফটি করলাম, ক্রিস্টাল বিল থিওরি, এন্ড আমরা আসলে সেমিকন্ডাক্টর। তো এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা আরেকবার ভালো করে পড়বে, রিভাইজ করবে, এবং আমরা খুবই শীঘ্রই যখন জানুয়ারিতে আমরা পিওইকিউ সলভ করব এবং বিভিন্ন কোশ্চেন সলভ করব, সেখানে কিন্তু এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তো আমাদের অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার চ্যাপ্টারটি শেষ, এবং নেক্সট আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। তো আমাদের দুর্গাপূজার পরেই আশা করি তোমাদের এই লেকচারটা আসবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেখা করো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং দেখা হচ্ছে দুর্গাপূজার পরে উইথ পিরিয়ডিক টেবিল।